তো চলে যাচ্ছি সরাসরি পড়ার মধ্যে। আর একটু চেক করে নিই আমাদের কমেন্ট সেকশনে কারা কারা আমাদের সাথে জয়েন করেছো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গাইস, তোমরা আমাদের সাথে জয়েন করতে থাকো, আর যারা জয়েন করছো তারা কিন্তু নিজেদের ফ্রেন্ডদেরকে অবশ্যই ট্যাগ করে এবং ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিও। চলেছে আমাদের ফার্স্ট পড়ায়। বোর্ডে লিখে রেখেছি স্টার্ট আপ। ওকে, তো স্টার্ট আপ বলতে কি বোঝায় এটা একটু বলে নেই। স্টার্ট আপ এই শব্দটার মানে হচ্ছে, স্টার্ট আপ শব্দটা বলতে বোঝায় আমরা যখন মেন করে থাকি কেউ একজন কোনো একটা উদ্যোগ গ্রহণ করছে, ঠিক আছে? আমরা যারা উদ্যোগ গ্রহণ করেন তাদেরকে আমরা বলে থাকি উদ্যোক্তা, অর্থাৎ এন্টারপ্রেনার। সো এই যে বললাম উদ্যোক্তা বা এন্টারপ্রেনার, ওনাদের জন্য আমরা এখন একটা নতুন শব্দ ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে স্টার্ট আপ। অর্থাৎ উনি একটা স্টার্ট আপের জন্য উদ্যোগ গ্রহণ করছেন। ব্যবসার সাথে স্টার্ট আপের একটা বেসিক ডিফারেন্স আছে। যখন আমি কিন্তু বলতে পারতাম যে উনি একজন ব্যবসায়ী নিজের ব্যবসা শুরু করছেন, কিন্তু তা না বলে আমি এখন বলি যে উনি একটা স্টার্ট আপ দিয়েছেন। কেন স্টার্ট আপ ওয়ার্ডটাই আমি বলি, এটা তোমাদেরকে একটু জানিয়ে রাখি। তারপরে আমাদের এখন জানতে হবে কেন আমি আজকের ক্লাসটাতে উদ্যোগ বা উদ্যোক্তা কিংবা আত্মকর্মসংস্থান না বলে কেন আমি স্টার্ট আপ ওয়ার্ডটা পিক করলাম। বিকজ তুমি আত্মকর্মসংস্থান, উদ্যোগ, উদ্যোক্তা এই শব্দগুলো এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত পড়ে এসছো। সো এখন যেহেতু নতুন একটা শব্দ এসছে স্টার্ট আপ, আমি চাই যে তোমার যাতে এই শব্দটার সাথে পরিচিত হয় এবং এটা সম্পর্কে তোমার মনে যেন কোনো কনফিউশন না থাকে। সো চলে যাই পড়ায়। সরি, আমার অনেক ঠান্ডা, সো আই গেস তোমরা এটা একটু কনসিডার করতেই পারো। আচ্ছা, ব্যবসার সাথে স্টার্ট আপ অর্থাৎ বিজনেসের সাথে স্টার্ট আপের বেসিক ডিফারেন্সটা কি খেয়াল করে দেখবা। যখন কেউ ব্যবসা করে তখন তার প্রথম যে লক্ষ্য থাকে সেটা হচ্ছে, আমরা সবাই সেটা জানি, সেটা হচ্ছে মুনাফা অর্জন করা। সেকেন্ড থাকে উনি খুব সাধারণ একটা বিষয় নিয়ে ব্যবসা করতে পারেন। যেমন ব্যবসা করার জন্য কিন্তু তুমি চাইলে একটা মুদি দোকান খুলে ব্যবসা করতে পারো, কিংবা তুমি একটা যে কোনো ধরনের টেলিফোন রিচার্জ করে না, তোমার বাসার নিচে যে টেলিফোন রিচার্জ করে যে লোকটা, উনিও কিন্তু একটা ব্যবসা করছেন। সো এটা করার জন্য খুব বড় কোনো আইডিয়া এর প্রয়োজন হয় না। আইডিয়া প্রয়োজন হয় না। আমরা নাটাকে একটু বড় করে বলি, ঠিক আছে? যে এটা করার জন্য আমার বড় ধরনের কোনো আইডিয়ার প্রয়োজন হয় না। whereas যখন আমি বলছি এটা একটা স্টার্ট আপ, তার মানে এই স্টার্ট আপটা আমার শুরু হবে একটা বেসিক আইডিয়া দিয়ে। আচ্ছা, কেন বললাম বেসিক আইডিয়া দিয়ে? যখন আমরা ব্যবসা করছি তখন কি হয়, ব্যবসার ক্ষেত্রে আমরা বলে থাকি যে খুব ছোট একটা বিষয় নিয়ে আমি ব্যবসা শুরু করে দিতে পারি। আচ্ছা, আবার আমি খুব কমন একটা অভাব পূরণের জন্য ব্যবসা করতে পারি। যেমন তোমার এলাকায় যে মুদি দোকানদার, সে কিন্তু অনেক বছর ধরে এই যে ব্যবসাটা এটা করে আসছে। এটা কিন্তু নতুন কোনো ইনভেনশন না, এখানে কিন্তু নতুন কোনো আইডিয়া জেনারেট করা হয়নি। whereas যখন আমি বলবো যে তুমি একটা স্পেসিফিক একটা প্রোডাক্ট, একটা পণ্য, তুমি যেটা মুদি দোকানদারও বিক্রি করে, সেটাকে তুমি স্পেসিফিক্যালি অনলাইনে বিক্রি করবা, যেটা এর আগে কেউ কখনো করেনি, তখন তুমি সেটাকে বলতে পারো যে এটা হচ্ছে একটা স্টার্ট আপ। যদি তুমি বলো যে আমি ম্যানুফ্যাকচারের কাছ থেকে একই মূল্যে ম্যানুফ্যাকচার এটা করতে যে পরিমাণ কস্ট বিয়ার করতে হয়, একটা পণ্য যখন প্রোডাকশনে থাকে এটার জন্য যে কস্ট বিয়ার করতে হয়, আমি মুনাফা ছাড়া ওই প্রোডাক্টটা তোমাকে এনে বিক্রি করব, ঠিক আছে? এটা একটা বিজনেস টু কনজিউমার একটা চেইন হবে, সাপ্লাই চেইন হবে। তখন যদি তুমি একটা অ্যাপ বিল্ড আপ করতে পারো, এটার উপর যদি তোমার মিনিমাম কমিশন তুমি চার্জ করতে পারো, তখন তুমি এটাকে বলবা একটা স্টার্ট আপ। তার মানে যখন একটা খুব সাধারণ একটা অভাব, মানুষের মধ্যে যে কোনো একটা কিছুর অভাব পূরণ করার জন্য, অর্থাৎ কোনো একটা দুইজন মানুষ যদি দুই জায়গায় থাকে, ফর এক্সাম্পল এ বি, এদের মধ্যে একটা অভাব পূরণের জন্য একটা গ্যাপ যদি তুমি ব্রিজ ডাউন করতে পারো, একটা গ্যাপ যদি তুমি ব্রিজ করতে পারো একটা বেসিক আইডিয়ার মাধ্যমে, তখন আমরা সেটাকে বলে থাকি একটা স্টার্ট আপ। কেন আমরা সেই স্টার্ট আপ নিয়ে বলবো এটা তোমাদেরকে একটু জানিয়ে দেওয়া প্রয়োজন, ঠিক আছে? স্টার্ট আপ আমরা এই জন্য করবো বিকজ তুমি যখন নাকি এইচএসসি তে পড়ে এসেছো আত্মকর্মসংস্থান, এসএসসি তে পড়েছো ব্যবসায় উদ্যোগ, অনেকে আমাকে বলে যে এই ব্যবসায় উদ্যোগ, আত্মকর্মসংস্থান এগুলো না মনে থাকে না, এগুলোর অনেক বৈশিষ্ট্য পড়তে হয়, অনেক সুবিধা অনেক অসুবিধা পড়তে হয়। whereas তুমি যদি তোমার আশেপাশে হচ্ছে এরকম স্টার্ট আপ বা ব্যবসায় উদ্যোগ, কিংবা তোমার যদি কোনো ধরনের সেই আত্মকর্মসংস্থানের কোনো একটা এক্সাম্পল তুমি যদি মনে রাখতে পারো, পরীক্ষার হলে ট্রাস্ট মি তোমাকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করুক তুমি খুব ইজিলি এটা অ্যান্সার করে দিতে পারবা। তোমাকে সৃজনশীল প্রশ্ন করুক, তোমাকে এমসিকিউ করুক,
সেটা হোক কোনো ধরনের 1 মার্কের কোয়েশ্চেন, 4 মার্কের কোয়েশ্চেন, 3 মার্কের কোয়েশ্চেন, যে কোনো ধরনের কোয়েশ্চেন তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা যদি তুমি একটা এক্সাম্পল মনে রাখতে পারো। যেই কাজটা আমরা আজকে আমাদের ক্লাসে করব। আজকের স্টার্টআপের এই ক্লাসে আমরা দেখব খুব পরিচিত একটা স্টার্টআপের নাম, এবং সেই স্টার্টআপের নাম হচ্ছে, আর কিছু না, অলরেডি বোর্ডে লেখা আছে, যদি পড়তে পারো, সেটা হচ্ছে 10 MS, 10 মিনিট স্কুল। আজকে আমরা 10 মিনিট স্কুল নিয়ে পড়বো। কেন আমি 10 মিনিট স্কুলটাকে সিলেক্ট করলাম এটা একটু বলি। আচ্ছা, এর ফাঁকে আমার একবার দেখে আসা উচিত তোমাদের মধ্যে কারা কারা আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন করেছো। সো লাইভ ক্লাসের কমেন্টগুলো একবার দেখে নিচ্ছি। আমাকে হাই লিখে পাঠিয়েছো পারভেজ, হাই ভাইয়া। আরও লিখে পাঠিয়েছো পিয়াস। আচ্ছা, পিয়াস আমাদের সাথে ঢাকার অনেক দূর, নোয়াখালী থেকে বলছো। থ্যাংক ইউ সো মাচ ভাই, তুমি এত কষ্ট করে এত দূর থেকে আমাদের সাথে জয়েন করেছো। আশা করি তোমার নেটওয়ার্ক একেবারে ক্লিয়ার এবং তুমি খুব সহজে আমাদের কথাগুলো শুনতে পারছো। আচ্ছা, কাউন লিখেছো হাই। সবুজ, তুষার মন খারাপ করেছো। তুষার, কেন মন খারাপ করেছো? তোমার ফ্রেন্ডরা কি এখন পর্যন্ত এসে জয়েন করেনি? আচ্ছা, আর দুবাই থেকে জয়েন করেছো মনির খান। সম্রাট জয়েন করেছো রংপুর থেকে। কাব্য লিখেছো, কাব্য আমাদের সাথে জয়েন করেছো। আচ্ছা, সো যারা আমাদের সাথে ক্লাসে এসে জয়েন করেছো, একজন জানতে চেয়েছো আমার ইন্ট্রোডাকশন। সো আমার ইন্ট্রোডাকশনটা বলে দিচ্ছি, আমি ফাবলিহা আহসান। আমি তোমাদের সাথে আজকে ম্যানেজমেন্ট ক্লাসে জয়েন করেছি এবং তোমাদেরকে আজকে আমার শেখানোর ইচ্ছা আছে স্টার্টআপ এবং আইসিটি সংক্রান্ত খুব ছোট ছোট কিছু বেসিক কনসেপ্ট। চলে যাচ্ছি আমাদের বেসিক স্টার্টআপের কথাবার্তা, যেখানে আমি বলেছি যে আজকে আমরা পড়বো 10 মিনিট স্কুল নিয়ে। কেন 10 মিনিট স্কুল নিয়ে পড়বো এটা বলি। যখন বলছিলাম একটা সাকসেসফুল স্টার্টআপ নিয়ে পড়বো, স্টার্টআপ বলতে আমরা বোঝাচ্ছি একটা আইডিয়া, যে আইডিয়াটার মাধ্যমে তুমি কোনো একটা অভাব পূরণ করতে পারো। এখন আমরা 10 মিনিট স্কুলের ক্ষেত্রে সেগুলো অ্যাপ্লাই করে দেখবো, যা যা বললাম এগুলো কি আদৌ 10 মিনিট স্কুল করতে পেরেছে কি না। ওকে, 10 মিনিট স্কুলের যখন শুরু হয়, শুরুর সময় থেকে ওর ডেফিনেটলি কিছু প্রবলেম ছিল। ফার্স্ট অফ অল প্রবলেমটা ছিল ফাইন্যান্সিয়াল। যখনই আমি একটা বিজনেস দাঁড় করাতে যাচ্ছি, যেহেতু আমি একটা আইডিয়া নিয়ে কাজ করছি। আচ্ছা, 10 মিনিট স্কুলের আইডিয়াটা ছিল যে আমি বিনামূল্যে খুব স্বাভাবিক এবং সাধারণ কিছু সহজলভ্য মিডিয়া ইউজ করে আমাদের যে পড়াশোনা, আমাদের যে কারিকুলামটাকে আমি ব্রেকডাউন করে ছোট ছোট অংশে রিমোট এরিয়াতে যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে সেসব শিক্ষার্থীদের সাথে আমরা নিজেদেরকে কানেক্ট করব। ঠিক আছে, সো এই ফাইন্যান্সিয়াল যে আমাদের একটা মানে বাধা ছিল, সেটার জন্য এখন রবি আমাদের সাথে আছে, তাই না? সো 10 মিনিট স্কুলের আরো অন্যান্য ফ্যাক্টরগুলো কি, এটা দেখার আগে আমরা বিজনেসের খুব কমন একটা টার্ম দেখবো। সেটা হচ্ছে ব্যবসায় করার জন্য আমরা বলেছিলাম বিভিন্ন সময় উৎপাদনের ক্ষেত্রে বা প্রোডাকশনের ক্ষেত্রে 4টা ফ্যাক্টর কাজ করে। সেই 4টা ফ্যাক্টর আমরা কি কি একটু দেখি। ফার্স্ট অফ অল ভূমি, রাইট? আচ্ছা, শ্রম, মূলধন এবং আচ্ছা, ভূমি, শ্রম, মূলধন এবং এই তিনটাকে যখন আমরা একত্রীকরণ করতে যাই তখন আমরা ব্যবহার করি সংগঠন। ওকে, সো এখন আমরা দেখবো 10 মিনিট স্কুলের ক্ষেত্রে এটা যেহেতু একটা স্টার্টআপ, সো কিভাবে এই কন্ডিশনগুলো ফুলফিল করে 10 মিনিট স্কুল একটা সাকসেসফুল স্টার্টআপ হতে পেরেছে। ফার্স্ট অফ অল 10 মিনিট স্কুলটা বেসিক্যালি ছিল একটা আইডিয়া, রাইট? এই আইডিয়াটা আইমান সাদিক ভাইয়ের মাথা থেকে আসে। উনি কিন্তু পারতেন এই আইডিয়াটা নিয়ে বাসায় বসে থাকতে, তাই না? আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় কাজ করে। আমাদের মনে হয় যে আমার যে প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটার একটা সলিউশন যদি এটা হতে পারতো, যদি এরকম হতো বাসায় বসে পরীক্ষা দিতে পারতাম, তাহলে তার কষ্ট করে আসা যাওয়া করতে হতো না। যখন আমি ট্রাফিক জ্যামে বসে থাকি তখন আমার মনে হয় যে বাংলাদেশের ট্রাফিক জ্যামটাকে এলিমিনেট করার জন্য আমার অটোমেশন হতে পারতো। অটোমেশনটা হতে পারে তোমার জন্য একটা স্টার্টআপ। কিভাবে হতে পারে? বিকজ এটা তোমার মাথায় আসছে এরকম একটা ফার্স্ট, কেউ কখনো করে নাই এরকম একটা আইডিয়া। বাংলাদেশের ক্ষেত্রে অটোমেশন কখনো করা হয়নি, সো এটা তোমার জন্য একটা বেসিক আইডিয়া ছিল। আইমান সাদিকের এই আইডিয়াটা উনি কি করেন, তিনি তার বন্ধুদের সাথে শেয়ার করেন। এটাই হচ্ছে বড় কথা, যে তুমি তোমার কোনো একটা আইডিয়া বন্ধুদের সাথে শেয়ার করো, কন্টিনিউয়াসলি শেয়ার করো, অনেক মানুষের সাথে শেয়ার করো। অনেক মানুষের সাথে শেয়ার করলে অন্তত একজন যদি হয় যে কিনা তোমার প্রবলেমটা রিলেট করতে পারবে, যে কিনা তোমার সাথে একমত যে হ্যাঁ এটার একটা সলিউশন আনাটা ইম্পর্টেন্ট এবং তুমি যে সলিউশনটা দিয়েছো, তোমার যে আইডিয়াটা খুবই ইফেক্টিভ একটা আইডিয়া। ওকে, কিংবা সেই মানুষটা তোমাকে নতুন কোনো একটা আইডিয়া দিতে পারে তোমার আইডিয়াটাকে একটু নরিশ করার জন্য। করতে পারে না? তুমি তোমার আজকে যে আইডিয়াটা মাথায় আসলো
সেই আইডিয়াটা যদি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে কিন্তু তোমার বন্ধু তোমাকে এই আইডিয়াটা কিন্তু ডেভেলপ করতে হেল্প করতে পারে। যেই কাজটা করেছিল রাইদ এবং শামির ভাইয়া। আচ্ছা, তো কি হয়, রাইদ এবং শামির এই দুজন ব্যক্তি যিনি কিনা আইমাসা থেকে বন্ধু, তারা কি করলো, তারা দুইজন এই আইডিয়াটাকে আরেকটু ডেভেলপ করলো, এই আইডিয়াটাকে একটা সলিড একটা রূপ দিল। কিভাবে দিল খেয়াল করো। 10 মিনিট স্কুল, এটার ভূমি কি হবে? আমরা জানি ব্যবসা করতে গেলে ভূমি প্রয়োজন হয়, কিছু প্রেমিসেস দরকার হয়, কিন্তু 10 মিনিট স্কুল বেসিক্যালি একটা ওয়েবসাইট। যেটা একটা ওয়েবসাইট, এটার আইডিয়াটা ছিল যে আমি শিক্ষাটাকে সবার জন্য উন্মুক্ত করে দিব এবং শিক্ষাটাকে আমি সুলভ মূল্যে, বিনামূল্যে, ইনফ্যাক্ট সুলভ মূল্যে না, বিনামূল্যে এবং সহজলভ্যভাবে আমি বাংলাদেশের আনাচে কানাচের প্রতিটা শিক্ষার্থীর কাছে পৌঁছে দেব। এই আইডিয়াটা পৌঁছে দেওয়ার জন্য প্রোডাক্টে কি ছিল? ওয়েবসাইট বিল্ডিং। এই ওয়েবসাইটটার ক্ষেত্রে তাহলে আমার ভূমি কি হবে? ডেফিনেটলি সেই কম্পিউটার স্ক্রিন এবং সেই ল্যাপটপ গুলা, রাইট? এবং এই ল্যাপটপ গুলাতে ওয়েবসাইট বিল্ডিং এর কাজটা করেছিল রাইট, এবং আমাদের ডেভেলপমেন্টের কাজ করেছিল শামির ভাইয়া। তো যখন ভূমিটা আমার কমপ্লিট হয়ে গেল, এরপর করবো শ্রম। শ্রমের ক্ষেত্রে এই যে বললাম রাইদের কথা, শামিরের কথা, পরবর্তীতে জিহান, শামস, রামিন, সবাই মিলে কি করে? সবাই মিলে তার এই টিমটাকে, এই 10 MS এর টিমটাকে আরো এনরিচ করে। কিভাবে করে খেয়াল করে দেখো। একটা কাজ করতে গেলে ডেফিনেটলি তোমার অনেকগুলো কাজের সমষ্টি হয়ে এই 10 MS স্কুলটা কাজ করে। যেমন কেউ হয়তো বা ক্লাস নিচ্ছে, ভিডিও বানাচ্ছে, কেউ ভিডিওগুলো শুট করছে, কেউ এই ভিডিওগুলোকে সে ক্যাটাগরিক্যালি সে কোডিং করে তার ওয়েবসাইটটাতে জুড়ে দিচ্ছে, ঠিক আছে? আবার কেউ এই ভিডিওগুলোকে আপলোডিং এর কাজ করছে। তো এই যে বললাম অনেকগুলো ভাগ ভাগ করে কাজ করছে, এই সবগুলো কাজের মধ্যে নিশ্চয়ই আমার একটা কোঅর্ডিনেশন লাগবে। এই কোঅর্ডিনেশনের কাজটা করছেন আইমান ভাইয়া। সো এই যে বললাম কোঅর্ডিনেশনের কাজটা, এই কোঅর্ডিনেশনের কাজটাকে আমরা বলবো সংগঠন। এই সংগঠনের কাজটা করছেন আইমান সাদিক ভাইয়া। এখন তুমি বুঝতে পারছো কেন একটা স্টার্টআপ হিসেবে 10 মিনিট স্কুল একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল, যেটা তুমি মাথায় রাখতে পারো এবং খুব ইজিলি তুমি তোমার পরীক্ষার হলে যে কোনো ধরনের কোয়েশ্চেন যা কিনা আত্মকর্মসংস্থান থেকে আসবে কিংবা ব্যবসায় উদ্যোগ থেকে আসবে, সেগুলো তুমি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? আবার আচ্ছা, মূলধনের কথাটা না বলি, মূলধনটা যেহেতু আগেই বলে দিয়েছিলাম যে আমাদের একটু স্পন্সর আছেন। দেয়ারফর এটা তোমাদেরকে বোঝানোর জন্য যে একটা ব্যবসায় করতে গেলে তোমাদের কিন্তু অনেক অনেক উপকরণের দরকার হয় না। সো একটা ব্যবসায় করতে গেলে তোমার এই এই উপকরণগুলো ছাড়া সবচেয়ে বড় যে উপকরণটা লাগে ওই সংক্রান্ত তোমার জন্য একটা ছোট্ট প্রশ্ন আছে। আশা করি খুব সহজে তোমরা প্রশ্নটার উত্তর দিতে পারবে। ব্যবসা করতে গেলে যে জিনিসটা সবার ফার্স্টে প্রয়োজন হয়, এবং প্রত্যেক ব্যবসায়ী কিংবা প্রত্যেক উদ্যোক্তা, প্রত্যেক এন্টারপ্রেনারের মধ্যে এই একটা কোয়ালিটি কমন। সবার আইডিয়া কিন্তু সেম না, সবার মূলধনের পরিমাণ, ভূমি, শ্রম, সংগঠন সবকিছু ডিফারেন্ট, বাট এই একটা কোয়ালিটি সবার মধ্যে থাকে। সবচেয়ে বড় গুণ এটা উদ্যোক্তাদের মধ্যে। আমাকে একটু কমেন্ট সেকশনে ছটপট মেনশন করে দাও, তোমার কি মনে হয় একটা ব্যবসা করার ক্ষেত্রে তোমাকে আজকে আটকে রাখছে কোন বিষয়টা? যে বিষয়টা থাকলে যে কোনো ব্যবসায়ী যে কোনো বিষয় নিয়ে ব্যবসা করতে পারে, অর্থাৎ যে কোনো একটা আইডিয়া নিয়ে তুমি খুব সহজে একজন এন্টারপ্রেনার হয়ে যেতে পারো ওভারনাইট। জাস্ট ওই একটা গুণ লাগবে, ওই একটা গুণ দেখি কারা কারা আমাকে কমেন্ট সেকশনে মেনশন করতে পারো। সো আমি ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য। আর যারা চাও তাদের বন্ধুদেরকে নিয়ে আসতে আজকের ক্লাসে, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। সো দেখে নিচ্ছি আমাদের কমেন্ট সেকশন। আচ্ছা, ওকে, রাফা রাফা বলেছো ইমাজিনেশন, রাকিব বলেছো বিশ্বাস, ফারদিন, থ্যাংক ইউ সো মাচ ফারদিন, তোমার অ্যান্সারটা একেবারেই রাইট, সেটা হচ্ছে রিস্ক। সো আমি ধরে নিচ্ছি তুমি বলছো যে রিস্ক টেকিং এবিলিটি। আচ্ছা, অন্যদের গুলো একটু কথা একটু বলে নি, কি বলছো? সীমান্ত বলেছো দূরদৃষ্টি, দূরদৃষ্টি ইম্পর্টেন্ট। দূরদৃষ্টি নিয়ে একটু বলি, তোমার যদি দূরদৃষ্টি না থাকে তাহলে কিন্তু তোমার মাথা থেকে একটা আইডিয়া বের হবে না। আইডিয়াটা কখন আসবে? যখন তোমার মধ্যে দূরদৃষ্টি থাকবে। আচ্ছা, সেকেন্ড যারা বলেছো রিস্ক, তাদের অ্যান্সারটা একদম ঠিক। রাকিব বলেছো ঝুঁকি,
এক্স্যাক্টলি, ঝুঁকি গ্রহণের গুণ। সীমান্ত, থ্যাংক ইউ সো মাচ। টেকিং রিস্ক, এক্স্যাক্টলি। লিডারশিপ, লিডারশিপ ইজ ওকে, বাট ব্যবসা করতে গেলে, উদ্যোক্তা হতে গেলে ফার্স্টে তোমাকে লিড করতে হবে না। তুমি যদি উদ্যোক্তা হতে চাও, তোমার কাছে একটা আইডিয়া থাকলে সেটাই যথেষ্ট। জাস্ট আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে? তোমার ঝুঁকি গ্রহণ ক্ষমতা থাকতে হবে। ঝুঁকি গ্রহণ ক্ষমতা বা ঝুঁকি গ্রহণের গুণ বা রিস্ক টেকিং এবিলিটি। সো দেখে নি আর কার কার মনে হয় যে রিস্ক টেকিং এবিলিটি থাকলে খুব সহজে তুমি উদ্যোক্তা হতে পারো। ক্রিয়েটিভিটি, ডিজায়ার ফর রেসপন্সিবিলিটি না। ধৈর্য, হ্যাঁ, ধৈর্য আর রিস্কের কথা বলেছো ফয়সাল। সাহসিকতা, হ্যাঁ রূপম বলেছো সাহসিকতা। সাহসিকতা বলতে আমি এটাই ধরে নিচ্ছি যে তুমি মিন করেছো যে তুমি একটা রিস্ক নিতে কতটুকু তোমার মধ্যে সাহস আছে। ইয়াস, তোমার অ্যান্সারটা রাইট। ব্যবসায়ের ধারণা, আচ্ছা ক্ষুদিরাম বলেছো যে ব্যবসায়ের ধারণা থাকতে হবে। ব্যবসার ধারণাটা আসলে কম্পালসারি না, বিকজ তোমাকে কিন্তু ব্যবসা সম্পর্কে সব কিছু জানো তুমি, তোমার কাছে আইডিয়া নেই, তাহলে কি করতে পারবা? পারবা না। তোমার কাছে একটা আইডিয়া আছে, ব্যবসা সম্পর্কে সব জানো, বাট তোমার মধ্যে গাছটা নাই যে তুমি আজকে যে একটা ব্যবসা দাঁড় করাবা। এই যে সাহসিকতা, এই যে মানে তোমার ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এটাই হচ্ছে একটা উদ্যোক্তাকে উদ্যোক্তা বানায়। ঠিক আছে, আবার মনে করো ইনভেস্ট, নো। জহিরুল বলেছে বিশ্বাস। বিশ্বাসটা আসলে দরকার নেই, বিকজ আমি তো আসলে পার্টনারশিপ করছি না, তাই না? আমি যে কোনো একটা আইডিয়া নিয়ে মানুষের কাজে লাগানোর জন্য আমি এটাকে কমার্শিয়ালাইজ করবো। সো আমি কি করবো, অনেক মানুষের সাথে নিজেদের কিছু কিছু গুণ টেস্ট করবো যেগুলো আমার মধ্যে আছে কিনা। যেমন পাবলিক রিলেশনশিপ। পাবলিক রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাবলিক রিলেশনশিপ বলতে বোঝাচ্ছি যে তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলো, সবার সাথে আইডিয়াটাকে শেয়ার করো। আরেকটা হচ্ছে 10 মিনিট স্কুলের পার্সপেক্টিভে যদি বলি, 10 মিনিট স্কুলের আইমান সাদিক যদি রাইদের সাথে, শামিলের সাথে, জিহানের সাথে, সবার সাথে যদি এটা শেয়ার না করতো আইডিয়াটা, তাহলে কিন্তু 10 মিনিট স্কুলটা আইমান সাদিকের মাথায় একটা ছোট আইডিয়া হিসেবে রয়ে যেত। এটা কিন্তু আমরা আজকে তোমাদের সবার সাথে যে ক্লাস নিচ্ছি, যে তোমরা সবাই আমাদের সাথে যোগ হচ্ছ, এটা কিন্তু হতে পারতো না। আরেকটা ব্যাপার হচ্ছে 10 মিনিট স্কুলের ক্ষেত্রে ট্রাবল শুট। ট্রাবল শুট হচ্ছে বিভিন্ন সময় একটা স্টার্টআপের জীবনে, একটা স্টার্টআপ যদি আমি একটা প্রোডাক্ট ধরি 10 মিনিট স্কুল হিসেবে, 10 মিনিট স্কুলের জীবনে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রাবল শুটস হয়েছে। ট্রাবল শুট বলতে বোঝাচ্ছি বিভিন্ন সময় আমাদের এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেগুলোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। মনে করো ক্লাস নিলাম, ইলেকট্রিসিটি চলে গেল, পাওয়ার ফেলিয়ার হলো, নেটওয়ার্কের কোনো একটা ডিজাস্টার হলো, এমন কিছু যেটাতে আমার কোনো হাত নেই। তখন কি হবে? তখন 10 মিনিট স্কুলকে দক্ষতার সাথে ট্রাবল শুটগুলোকে হ্যান্ডেল করতে হবে। এই গুণটাও ঝুঁকি গ্রহণের একটা অনেক বড় অংশ, যে তোমার মধ্যে যদি ঝুঁকি গ্রহণের ক্ষমতা না থাকে তাহলে কিন্তু তুমি এটা করতে পারবে না। এই যে ঝুঁকি নিয়ে পরবর্তী ক্লাসের জন্য প্রিপারেশন নেওয়া, যে আচ্ছা আগের ক্লাসটা তো একটা ঝামেলা হয়ে গেল, একটা ইট ওয়াজ আ বিগ ফেলিয়ার। ফর এক্সাম্পল, তোমাদের অনেক সময় হয়েছে যে বিভিন্ন লাইভ ক্লাসের সময় মাঝখানে লাইভ ক্লাসে খুব ডিস্টার্ব দিচ্ছিল, তো আমরা কি করেছিলাম, সেটাকে আমরা কাট করে দ্বিতীয় পর্ব করেছিলাম। এটা কি একটা ট্রাবল শুট ছিল না? এটা 10 মিনিট স্কুলের জন্য ইনস্ট্যান্ট নেওয়া একটা ডিসিশন মেকিং। সো যারা 10 মিনিট স্কুলের বিভিন্ন ধরনের দেখতে পেলে যে কিভাবে আমরা 10 মিনিট স্কুলের কাজটা করি, আজকে তোমাদেরকে দেখাবো 10 মিনিট স্কুল সম্পর্কে আর একটু ইন ডিটেইল। সো ইন ডিটেইল দেখার জন্য আজকে আমরা ওয়েবসাইট দেখবো না, আজকে আমরা দেখবো আইমান সাদিক ভাইয়ার একটা ওয়েব পোর্টাল। সেই ওয়েব পোর্টালে আইমান সাদিক ভাইয়া বিভিন্ন জায়গায় মেনশন করেছেন কিসের মাধ্যমে উনি আসলে 10 মিনিট স্কুলটাকে আইডিয়াটা পেয়েছেন। সো তোমরা দেখতে পাচ্ছ খুব সম্ভবত এটা হচ্ছে আইমান সাদিক ভাইয়ার একটা ওয়েব পোর্টাল, যার অ্যাড্রেস হচ্ছে aimansadik.com। সো এই aimansadik.com এর একেবারে শুরু থেকে দেখতে পাচ্ছ আইমান সাদিক। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আইমান সাদিক ভাইয়া 10 মিনিট স্কুলের আইডিয়াটা কিভাবে ডেভেলপ করলেন। উনি তো একজন সিঙ্গেল একজন পার্টিকুলার একটা মানুষ, তাই না, একজন ইন্ডিভিজুয়াল, বাট ওনার এই ছোট আইডিয়াটার সাথে এখন 50 জনের বেশি মানুষ যুক্ত হয়ে যারা কাজ করছে, তাদেরকে কিভাবে উনি লিড দিচ্ছেন। সো ওনার ওই গুণগুলো আমরা আজকে দেখবো, যেই গুণগুলোর ফলে আইমান ভাইয়া আমাদেরকে 10 মিনিট স্কুলে লিড দিচ্ছেন। গুণগুলোর মধ্যে কিছু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, তিনি তার এই ছোট ছোট পাওয়ার পয়েন্ট স্কিলস, ইনফোগ্রাফিক্স, ক্রিয়েটিভ ডিজাইন, মার্কেটিং সলিউশন, ডিজিটাল কমিউনিকেশন, ওয়েবসাইট ডিজাইন,
এই গুণগুলো তোমাদের বা স্কিলগুলো তোমাদের কাছে কেন দেখাচ্ছি এই জন্য যে একজন উদ্যোক্তা হতে গেলে তোমাকে নতুন কোনো গুণ অ্যাকোয়ার করতে হবে না। তোমাকে কি করতে হবে, তোমার যা যা গুণ আছে এগুলো নিয়েই তুমি করতে পারো। সেই গুণগুলোকে তুমি একটু নারিশ করতে পারো, তুমি অনেকের কাছ থেকে শিক্ষা নিতে পারো, তুমি অনেক উদ্যোক্তাদের জীবন কাহিনী ঘাটতে পারো, অর্থাৎ কেস স্টাডি করতে পারো। আচ্ছা, একটা স্টার্টআপের জীবনটা কিন্তু খুব একটা সহজ হয় না, খুবই বন্ধুর পথ যেটাকে বলে, অনেক আপস এন্ড ডাউনস থাকে। সো আইমান সাদিক ভাইয়া অ্যাজ এন এন্টারপ্রেনার, ওনার কিন্তু জীবনে অনেক আপস এন্ড ডাউনস ছিল স্টার্টআপের পার্সপেক্টিভ থেকে। তোমরা দেখতে পাচ্ছ ওনার কিছু ফেইলড অ্যাটেম্পটস ছিল, ওনার অনেকগুলো রাত গেছে যে রাতগুলোতে উনি কেবলমাত্র কাজ করেছেন, উনি চাইলেও ঘুমোতে যেতে পারেননি। আবুল কালাম আজাদ বলেছিলেন যে তোমার সেই স্বপ্নটা দেখা উচিত যে স্বপ্নটা তোমাকে রাতে ঘুমোতে দেয় না, ঘুমিয়ে যে স্বপ্ন দেখো সেটা আসলে কোনো স্বপ্ন নয়। সো ওনার কথাটাকে একেবারেই আমরা সত্যিকার অর্থে দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে যে 96টা রাত আইমান সাদিক ভাইয়া কাজ করেছেন এবং উনি চাইলেও ঘুমোতে যেতে পারেননি। সো তোমরা, আমি আশা করব 10 মিনিট স্কুল এর ওয়েবসাইটের ঊর্ধ্বে যে তোমরা আইমান সাদিক ভাইয়ের পোর্টালটা দেখবে। কেন দেখবে? একজন উদ্যোক্তা কিভাবে নিজেকে চিন্তা করতে পারে উদ্যোক্তা হিসেবে, সেটা চেক করার জন্য। আচ্ছা, এখন তোমাদেরকে দেখাই 10 মিনিট স্কুলের এই উদ্যোক্তাদের ঘর যখন তোমরা ফিল আপ করে ফেলবে, এখন আমরা দেখব ঠিক কি কি বিষয় নিয়ে আমরা ব্যবসায় উদ্যোগ গ্রহণ করতে পারি। ব্যবসায় উদ্যোগ গ্রহণ করার জন্য আসলে অনেক কিছু তোমাকে করতে হবে তা না, ব্যবসায় উদ্যোগ গ্রহণ করার জন্য তোমাকে একটা বেসিক আইডিয়া জেনারেট করতে হবে। তো বেসিক আইডিয়া হিসেবে এখন খুব যেটা বেশি করা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কেননা আমরা এখনকার যে জেনারেশন তাদের একটা খুব মানে একটা খুব কমন একটা টেন্ডেন্সি বলতে পারো, টেন্ডেন্সিটা হচ্ছে আমরা অনেক বেশি টেক স্যাভি। টেক স্যাভি বলতে বোঝাচ্ছি আমরা অনেক বেশি টেকনোলজি গিক, আমরা সবসময় গ্যাজেটস নিয়ে থাকতে পছন্দ করি। আমরা যখন দেখি কোনো একটা, আমি জানি তোমার স্বামী ভাইয়ের একটা ভিডিও দেখেছিলে কিনা, হ্যাঁ আমি বলেছিলেন যে আমরা যখন কোনো একটা গ্যাদারিং এ যাই আমরা কি করি, ফোনটা, সেল ফোনটা হাতে নিয়ে বসে থাকি। আমরা নিজেদেরকে প্রিটেন্ড করি যে আমরা খুব বিজি, আসলে আমরা বিজি না। আমরা মানুষকে দেখাই যে আমরা বিজি, আসলে আমরা বিজি না, আমরা খুবই একা। এই যে একটা ছোট চেঞ্জ আমাদের মধ্যে এসছে, আমাদের জেনারেশনের মধ্যে এসছে, এই চেঞ্জটাকে টার্গেট করেছে যারা বিজনেস করে তারা কি করছে, এটাকে আইডিয়া করে এটা নিয়ে এখন বিজনেস করছে। যেহেতু আমাদের যারা নাকি ক্রেতা অর্থাৎ কাস্টমার যেখানে থাকবে আমার সেখানে যেয়ে ইনভেস্ট করতে হবে, আমার কাস্টমারকে সেখানে গিয়ে নক করে তাদেরকে বিজ্ঞাপন দিতে হবে, রাইট? আগে তোমরা খেয়াল করে দেখবে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিলবোর্ড থাকতো, সেই বিলবোর্ডটা স্থাপন করার জন্য, আমি জানি না তোমরা কখনো চেক করেছো কিনা, বাট বিলবোর্ডটা স্থাপন করার জন্য কিন্তু আমাদেরকে টাকা দিয়ে বিলবোর্ডটা স্থাপন করতে হয়। তুমি দেখবে রাস্তাঘাটে বিভিন্ন বিলবোর্ডের জায়গা যখন খালি থাকে সেখানে বড় করে টেলিফোন নাম্বার লেখা থাকে। কখনো টেলিফোন করে জিজ্ঞেস করো যে সে ফর এক্সাম্পল আমি রবি থেকে বলছি, আমি এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিব, তো আপনি কি বলতে পারেন এটার জন্য কস্ট কত হবে, এক সপ্তাহের জন্য বা এক মাসের জন্য, একটু চেক করে দেখো, খুব মজা পাবা, কস্টটা কি হয় তুমি জানতে পারবা। সো এই যে বললাম বিলবোর্ড স্থাপন করার জন্য তোমাকে যে কস্টটা বিয়ার করতে হয়, এই বিলবোর্ডের কস্টটা এখন রিপ্লেস করে নিয়েছে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম। কেন? বিকজ এই একটা কারণে, আগে আমার ক্রেতাকে রাস্তাঘাটে বেশি পাওয়া যেত, রাস্তাঘাটে এখনো ক্রেতা পাওয়া যায়। ডিফারেন্সটা হচ্ছে আমার ক্রেতা এখন আর রাস্তাঘাটে এদিক ওদিক তাকায় না, সে এখন ফোনের দিকে তাকায় রাস্তা পার হয়। এই একটা ছোট ডিফারেন্সের জন্য বিলবোর্ডের জায়গাটা এখন অনেকাংশে দখল করে নিয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে কিভাবে মার্কেটিং করতে হবে, সোশ্যাল মিডিয়াতে কিভাবে মানুষজনকে এনগেজ করতে হবে, এটা জানার জন্য এখন অনেক নতুন নতুন আইডিয়া জেনারেট হচ্ছে। আর এই আইডিয়াগুলোকে বাস্তব রূপ দিচ্ছে আমাদের স্টার্টআপ গুলো। ফর এক্সাম্পল একটা স্টার্টআপ আছে, আমি যার নামটা তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে গিকি সোশ্যাল। গিকি সোশ্যাল এরকম সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে এবং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সম্পর্কে ছোট বড় সবার জানা উচিত। তুমি খেয়াল করে দেখবে, তুমি আমাদের যখন লাইভ ক্লাস দেখছো, লাইভ ক্লাস থেকে বের হওয়ার পর ফেসবুকে ডান দিকে দেখতে পারবে তোমাকে অনেক অ্যাডভার্টাইজমেন্টের স্লট আসছে, তাই না? অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় না তোমাকে? অ্যাডভার্টাইজমেন্টগুলো তুমি চাইলেও অ্যাভয়েড করতে পারছো না, বাট অ্যাডভার্টাইজমেন্টের একটা অনেক বড় সাকসেস হচ্ছে ওরা কিন্তু তোমার চোখটাকে ধোকা দিতে পারছে,
ওরা কিন্তু একটা দিক দিয়ে সাকসেসফুল যে তুমি অ্যাজ এ কাস্টমার তুমি কিন্তু খুব ইজিলি ওদের অ্যাডভার্টাইজমেন্টটা দেখে ফেলবে, এটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় সাকসেস, যেটা কিনা তুমি রাস্তায় বিলবোর্ড থেকে এখনো হয়তো বা আর দেখো না। সো এই যে বললাম বিলবোর্ডের জায়গাটা এখন ফেসবুক নিয়ে নিচ্ছে, ইউটিউব নিয়ে নিচ্ছে, টুইটার নিয়ে নিচ্ছে। সো তুমি এখন আরো অনেকগুলো নতুন নতুন আইডিয়া দেখতে পাবে। ফর এক্সাম্পল বাংলাদেশের নতুন যেটা এসছে সেটা হচ্ছে উবার। উবার বলেছে যে সে একজন পার্সোনাল ড্রাইভার, অর্থাৎ সে তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, এবং এটা হচ্ছে একটা স্টার্টআপ। এটা একটা স্টার্টআপ ছিল, স্টার্টআপ থেকে এখন এটা এত বড় একটা কোম্পানি হয়ে গেছে। আরো আছে গিফে। গিফে হচ্ছে তোমরা যখন ফেসবুকে বসো তোমরা অনেকগুলো GIF দেখতে পাও। গিফে ফার্স্ট এটা আমাদেরকে একটা অনেক বড় লাইব্রেরি করে দিয়েছে, যেখানে তুমি ইচ্ছা মতো যে কোনো ধরনের GIF পেতে পারো। আবার যেমন যারা কিনা খাবার অর্ডার করে খেতে পছন্দ করে ওদের ক্ষেত্রে কি হতো, তুমি বাইরে থেকে খাবার খেতে চাও, তুমি কিন্তু চাও যে যদি কোথাও যে খেয়ে আসতে হয় সেক্ষেত্রে সময়টা নষ্ট হবে, এটা চিন্তা করে তুমি কি করলে, তুমি চাইলে যে আচ্ছা কেউ যদি বাসায় এসে খাওয়াটা দিয়ে যেত, কেউ যদি বাসায় এসে খাওয়াটা দিয়ে যেত, এই আইডিয়াটা যার মাথায় আসে সে কি করলো, আইডিয়াটা অনেকের সাথে শেয়ার করলো, শেয়ার করে সে একটা মোবাইলে অ্যাপ বানিয়ে ফেললো। সেই অ্যাপটার নাম ছিল হাংরি নাকি, হাংরি নাকি অথবা হাংরি নাকি। হাংরি নাকি আসলে একটা অ্যাপ, একটা মোবাইল অ্যাপ। বিয়ন্ড দ্যাট এটা একটা স্টার্টআপ। সো তোমাকে যে কোনো স্টার্টআপের সাথে আসলে তুমি নিজেকে কানেক্ট করতে পারো, কিচ্ছু না, তোমার মধ্যে জাস্ট যদি ঝুঁকি গ্রহণের ক্ষমতাটা থাকে, তোমার মধ্যে যদি উদ্ভাবনী শক্তি থাকে, তুমি যদি দূরদৃষ্টি সম্পন্ন হও, তুমি যদি আগে থেকে কোনো কিছু ফোরকাস্ট করতে পারো, তুমি যদি মানুষের অভাবগুলোকে আইডেন্টিফাই করতে পারো, তাহলে খুব সহজেই তুমি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারবে। এবং এটা একজন খুবই বড় একজন সাফল্য হচ্ছে 10 মিনিট স্কুল এবং এই প্রতিষ্ঠাতা আইমান সাদিক। আশা করছি আজকে আইমান সাদিকের পোর্টালটা কিন্তু সবাই মিলে দেখবে এবং তোমরা কিভাবে উদ্যোক্তা হতে পারো এটা শিখে যাবে। সো আজকে আমরা এর পরে দেখব ব্যবসায়ের সাথে কিভাবে আইসিটিটা যোগ হলো। ব্যবসায়ের সাথে আইসিটিটা যোগ হলো যেটার মাধ্যমে সেটা হচ্ছে ই বিজনেস। আমাকে এখন ঝটপট তোমরা কমেন্ট সেকশনে মেনশন করে বলে দাও তোমার লাস্ট ইউজ করা অনলাইন বিজনেস কোনটি, অর্থাৎ ঠিক কোন অনলাইন স্টোর থেকে তুমি লাস্ট কোনো কিছু কেনাকাটা করেছো। আমি আমাকে দিয়ে শুরু করছি। আমি লাস্ট যে অনলাইন স্টোরটা ব্যবহার করেছিলাম তার নাম ছিল খাসফুড। আচ্ছা, খাসফুড অর্গানিক খাবার ওরা সরবরাহ করে, যেমন মনে করো তোমার অর্গানিক ফ্রুটস, অর্গানিক কিছু হানি। আমি বেসিক্যালি অর্গানিক হানির জন্য ওদের কাছে গিয়েছিলাম। সো খাসফুড হচ্ছে আমার ব্যবহার করা লাস্ট অনলাইন একটা স্টোর। সো তুমি আমাকে বলো তোমার অনলাইন ইউজ মানে লাস্ট ইউজ করা অনলাইন স্টোরের নামটা কি, আমাকে কমেন্ট সেকশনে ঝটপট মেনশন করে বলে দাও। সো আমি ঘুরে এসেছি তোমাদের কমেন্ট সেকশনে। পিকাবু, আচ্ছা সীমান্ত লিখেছো পিকাবু। আর আজকের ডিল, কাব্য লিখেছো আজকের ডিল। ওকে, আজকের ডিল। আচ্ছা কাব্য তুমি কি কিনলে এটা আমাদের সাথে যদি সম্ভব হয় শেয়ার করতে পারো। আর কিকসা, আচ্ছা কিকসা থেকে ইবুক লিখেছো আশরাফুল। আফজা লিখেছো কিকসা। রাকিব, আচ্ছা রাকিব লিখো নাই। রাকিব তুমি একটু মেনশন করো তুমি এক্স্যাক্টলি কোন অনলাইন স্টোরটা লাস্ট ব্যবহার করেছো। ফর এক্সাম্পল আমি লিখে দিয়েছি আমি খাসফুড ব্যবহার করেছিলাম। ফ্যাশন হাট, নিষ্পাপ রূপম লিখেছো ফ্যাশন হাট। জহির লিখেছো বার্গার। আচ্ছা জহির তুমি বার্গারটা লাস্ট অনলাইনে অর্ডার করেছো, আমি এটাই ধরে নিচ্ছি। গ্রাফিটি, অ্যামাজন, সাজিদুল লিখছো অ্যামাজন। ওকে, আর আমি ওয়েট করছি তোমাদের অন্যান্য কমেন্টগুলোর জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, অনেকগুলো নাম পাচ্ছি। তোমরা এতক্ষণে আমার নামগুলো যা যা বলছিলাম, আজকের ডিল, আরও আছে এখানেই .com, একজন বলেছো ই বুক, আরও আছে ই হাট। এই ধরনের পাওয়ার ব্যাংক লিখেছো, একজন লিখেছো যে পাওয়ার ব্যাংক কিনেছে সে অনলাইন থেকে। পাওয়ার ব্যাংক কিনেছো কাব্য। আচ্ছা কাব্য আমাদের একটু আগে লিখেছিলে যে তুমি অনলাইন শপিং করেছো এবং সেটা ছিল পাওয়ার ব্যাংক। মিনহাদুর লিখেছো বিক্রয়। শাহজাদ লিখেছো রকমারি। আচ্ছা বিভিন্ন নাম আমরা পড়ে ফেললাম না এর মধ্যে দিয়ে। ওকে, তার মানে বাংলাদেশে বিভিন্ন ধরনের ই বিজনেস এখন প্রচলিত। ই বিজনেস বলতে বোঝাচ্ছি যেসব ক্ষেত্রে আমরা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করি, আমাদের সেই অনলাইন কাস্টমারদের টার্গেট করেছে
যে বিজনেস গুলো তাদেরকে আমরা বলবো ই বিজনেস। আচ্ছা, ওরা তাহলে কিভাবে কাজটা করছে? ওরা যখন দেখলো যে আমার যারা টার্গেট কাস্টমার অর্থাৎ আমার যারা ক্রেতা, ওরা কি করে, ওরা ম্যাক্সিমাম টাইম অনলাইনে থাকে। সো ওদের এই অনলাইনে থাকার সময়টাকে আমি কাজে লাগাবো। যেই সময়টা তোর বাজারে যেয়ে কেনাকাটা করতো ওই সময়টা এখন সে অনলাইনে কাটাচ্ছে। তার মানে কি, বাজারে যাওয়ার দরকারটা তার ঠিকই আছে কিন্তু যাওয়ার সময় নেই। ওই যে বললাম দরকার অভাব, ওই অভাবটাকে আইডেন্টিফাই করে ওই জায়গাটাতে আমি হিট করব, ঠিক আছে, অনলাইন। যেমন মনে করো একটা বই কেনার জন্য তুমি নিউ মার্কেট যেতে চাচ্ছ না, তুমি কোনো একটা বুক স্টোরে যেতে চাচ্ছ না, তুমি এখন অনলাইনে সেটা কিনতে চাও। সো তুমি যদি ইবুকে যাও তাহলে ইবুকে যে তুমি কি পাবা, তুমি ক্যাটালগ পাবা। ক্যাটালগ রকমারি থেকে পাবা, বিভিন্ন ধরনের বুক স্টোরেজ আছে অনলাইন। সো এই অনলাইন স্টোরেজে কাস্টমাররা খুব স্বল্প সময় টাকা পে করে তাদের পছন্দের প্রোডাক্টটা খুব ইজিলি পেয়ে যাচ্ছে, এবং এটাই হচ্ছে অনলাইন বিজনেস বা ই বিজনেস। ওকে, ই বিজনেসের সাথে আর কি কি যোগ হয়েছে? খুব রিসেন্ট ডেইজে একটা ওয়ার্ড শুনতে পাওয়া যায়, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। সো মোবাইল ব্যাংকিংটা কেন এসছে? মোবাইল ব্যাংকিংটা হচ্ছে আমরা টাকা পয়সা এখন খুব ফাস্ট, মানে খুব ফাস্ট যে মিডিয়া ওটার মাধ্যমে লেনদেন করতে চাই। আমরা নিজেদের সাথে টাকা পয়সা নিয়ে এখন আর ক্যারি করি না। যেমন তোমরা সবাই নাম শুনেছো আমি জানি, তারপরেও লিখে দিচ্ছি বিকাশ। বিকাশ আসলে ব্র্যাকের মোবাইল ব্যাংকিং এর নাম। ওয়ারাজ আমরা কিন্তু এখন মোবাইল ব্যাংকিং ওয়ার্ডটা বলি না, আমরা কিন্তু বলি না মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাকে টাকাটা পরিশোধ করে দিন, আমরা বলি ভাই আমাকে বিকাশ করে দেন। আচ্ছা, আমরা কেন বিকাশই বলি? তার তো বিকাশ অ্যাকাউন্ট নাও তো থাকতে পারে, তার তো ইউ ক্যাশ থাকতে পারে, তাই না? তার তো এম ক্যাশ থাকতে পারে, বাট আমরা এটার বহুল প্রচলনের ফলে এই ওয়ার্ডটা বলে থাকি। সো এই যে বলছিলাম মোবাইল ব্যাংকিং, এই মোবাইল ব্যাংকিংটা কিন্তু এসছে আমার ই বিজনেস থেকে। কেন? বিকজ যখন আমরা ই বিজনেস করছি আমাদের খুব ফাস্ট টাকা পয়সার লেনদেন করার প্রয়োজন, তখন আমরা কি করি, আমরা বলি যে যেহেতু আমার খুব ফাস্ট টাকাটা প্রয়োজন, সো আমি মোবাইলের মাধ্যমে এটাকে ট্রান্সফার করে দিব। অ্যাগেইন ওই যে অনলাইন, ওই একটা আইডিয়াই কিন্তু বারবার নক করছে। আচ্ছা, যেহেতু অনলাইন মার্কেটিং করতে গিয়ে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে এখন অনেক বেশি কেনাকাটা করি। কিভাবে কেনাকাটা করি? ফেসবুকে কিছু পেজ আছে যে পেজের মাধ্যমে আমরা অনলাইন বিজনেসের সাথে যুক্ত হই। ফর এক্সাম্পল আছে ওপাল, আছে তোমার ওপাল আছে, আর আছে তোমার নকশা বাড়ি, আর আছে তোমার গহনার বাক্স, এরকম মানে অনেক অনেক হাজার হাজার কোম্পানি না, হাজার হাজার ফেসবুক পেজ আছে যারা ফেসবুক পেজের মাধ্যমে অনলাইন বিজনেস অর্থাৎ ই বিজনেস এটাকে কন্ডাক্ট করছে। যেমন আমরা কিন্তু এখন কসমেটিক প্রোডাক্টস কিংবা সানগ্লাসেস, ওয়াচ, তাই না, এগুলোর জন্য আমরা ফেসবুককে অনেক বেশি প্রাধান্য দিই, এবং এই কারণে কি হয়, আমাদের ফেসবুক কেন্দ্রিক একটা কাস্টমার ক্রাউড বিল্ড আপ করছে। কেন? বিকজ আমার কাস্টমাররা ম্যাক্সিমাম টাইম ফেসবুকে থাকে। সো আমি যা করবো ফেসবুক রিলেটেড করবো। এইসব কারণে ফেসবুক রিলেটেড কাস্টমারদেরকে ধরার জন্য আসছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বেসড স্টার্টআপস। তোমার মধ্যে যদি এরকম কোনো কোয়ালিটি থাকে তুমি কিন্তু সেটা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে আজকে বা কালকের মধ্যেই একটা স্টার্টআপ খুব ইজিলি বিল্ড আপ করতে পারো। এখন চলে যাই তোমাদের জন্য একটা ছোট প্রশ্নে, যেটা বলছিলাম অনলাইন নিয়ে যখন কাজ করতে যাচ্ছ তখন কিন্তু তোমার অনলাইন বিজনেসটাকে চালানোর জন্য একটা ওয়েবসাইট প্রয়োজন। এখন আমার কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের প্রথম দ্বিভাষী ক্রয় বিক্রয় ওয়েবসাইট এর নাম কি? প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের প্রথম দ্বিভাষী মানে হচ্ছে দুটা ভাষা ব্যবহার করে করা একটা ওয়েবসাইট যেটা কিনা ক্রয় বিক্রয়ের কাজ করতো, সেই ওয়েবসাইটের নাম কি? এটা কিন্তু বাংলাদেশের প্রথম, বাংলাদেশের প্রথম একটা দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করে করা একটা ওয়েবসাইট। সো আমি কমেন্ট সেকশনে তোমাদের জন্য ওয়েট করছি তোমার উত্তর জানার জন্য। আচ্ছা, বিকাশ নিয়ে অনেক কিছু লিখেছো, চাল ডাল, হ্যাঁ এক্স্যাক্টলি, চাল ডালের কথা যারা বলেছো তাদেরকে জানিয়ে রাখি, লতিফ বলেছো চাল ডালের কথা, চালডাল.com এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা স্টার্টআপ। কেন? বিকজ গ্রসারি আইটেম কেনার জন্য তোমার এখন মুদি দোকানে যাওয়ার সময় নেই, তোমার এখন হাফ কেজি ডাল লাগবে, হাফ কেজি ডালের জন্য আবার তুমি মুদি দোকানে যাবা, মুদি দোকান অনেক দূরে, তুমি কি করলে তুমি চালডাল.com থেকে খুব সহজে অনলাইনের মাধ্যমে কিনে ফেললাম। এটা ছিল চালডাল.com। আচ্ছা,
রাইট অ্যান্সারটা পেয়ে গেছি। শাফিন লিখেছো বিক্রয়, জহিরুল লিখেছো বিক্রয়.com, কাব্য বিক্রয়.com, আর বিপ্লবী মুসাফির লিখছে আলিবাবা। আলিবাবা না আমি, আচ্ছা আলিবাবাটা কেন না একটু বলে দিই। আলিবাবা না বিকজ আমি লিখেছি বাংলাদেশের। আলিবাবা একটা চাইনিজ একটা রিটেলিং স্টোর, আলিবাবা কিন্তু বাংলাদেশি না, ঠিক আছে। বিক্রয়.com যারা লিখেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা বিপ্লবী মুসাফির বলেছে সরি, যা বিক্রয়.com হবে। এক্স্যাক্টলি ভাইয়া, তুমি ফার্স্টে ওকে খেয়াল করোনি, বাংলাদেশের ছিল শব্দটা। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার জন্য বাংলাদেশের প্রথম দ্বিভাষী, অর্থাৎ সে ইংলিশ প্লাস বাংলা এই দুটা ল্যাঙ্গুয়েজ মিলে যখন আমার যে ওয়েবসাইটটা বানানো হয়, যেটাতে ক্রয় বিক্রয় দুটাই করা যায়, সেটা ছিল কোথায় লিখব, বিক্রয়.com। আচ্ছা এই বিক্রয়.comটা বাংলাদেশে প্রথম কি করলো, তোমার কাছ থেকে বললো যে ভাই আপনি আপনার আনইউজড কোন একটা প্রোডাক্ট আপনি বিক্রি করে দেন, বিক্রি করে দেন। ফার্স্ট ওরা ইনভেন্টরিটা বাড়ায়, দেন ওরা বলে আপনি আমার কাছ থেকে কিনতেও পারেন। দুটা ফেজে ওরা এই মার্কেটিংটা করেছিল। আবার মনে করো, আচ্ছা খুলে ফেলি। থ্যাংক ইউ সো মাচ গাইস যারা রাইট অ্যান্সারটা আমাদেরকে দিয়েছো। এখন দেখে নিই আর কে কি আমাদেরকে বিক্রয়.comটা লিখেছিলেন। আচ্ছা ভ্যারাইটিস লিখেছো, ওএলএক্স লিখেছো, ওএলএক্স লিখেছো ফয়সাল। না ভাইয়া ওএলএক্স না বাংলাদেশের না, আমি বাংলাদেশটা জানতে চাচ্ছিলাম। বাংলাদেশের বলার কারণে এটা আসলে একটু চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশ বলার কারণে এটার নামটা হয়ে গেছে বিক্রয়.com। এখন তোমাদেরকে ছোট কিছু বেসিক আইডিয়া দিই। যেমন আমরা সবাই জানি যে কোরবানির জন্য সবাই কি কেনে, হাঁস, কোরবানির সবাই গরু কেনে, হ্যাঁ গরু বা খাসি। সো এই কোরবানির গরু বা খাসি কেনার জন্য তোমাকে গরুর হাটে যাওয়াটা যাদের কাছে মনে হতো খুব ঝামেলাপূর্ণ, ওরা clickbidi.com, আবার মনে করো বিক্রয়.com এবং বেঙ্গল মিট, এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ওরা অনলাইনে ইভেন গরু খাসি পর্যন্ত কেনাকাটা করেছে। এই যে বললাম একটা অনেক বড় চেঞ্জের কথাটা, এই যে স্টার্টআপের আইডিয়াটার কথা বললাম, তুমি কিন্তু ওদের ক্লিকবিডি কিংবা বেঙ্গল মিট ছাড়া তুমি কেবলমাত্র কোরবানি ঈদের গরু সাপ্লাই করার জন্য স্টার্টআপ করতে পারো। ইটস জাস্ট অ্যান আইডিয়া, ইটস জাস্ট অ্যান আইডিয়া দ্যাট ইউ নিড। তোমার যদি একটা আইডিয়া থাকে তুমি খুব সহজে এটাকে তুমি একটা রূপ দিতে পারো। কি করতে পারো, একটা অ্যাপ বানাতে পারো, সফটওয়্যার বানাতে পারো, সেই অ্যাপটাকে তোমার নিজের নামে প্যাটেন্ট করাতে পারো। এরকম ছোট ছোট তোমার জানা বিষয়গুলোর মাধ্যমে কিন্তু তুমি খুব ইজিলি একটা বিজনেস দাঁড় করাতে পারো। এবং এটা করার জন্য তোমার আর কিছুই না, জাস্ট প্রয়োজন হবে কিছু বন্ধুদের সাহায্য এবং আইডিয়া। সো এখন তোমাদেরকে দেখিয়ে দিই 10 মিনিট স্কুলের আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য এই এন্টারপ্রেনারিয়াল গুণগুলো অ্যাকোয়ার করার জন্য কি কি আমাদের ব্যবস্থা আছে। আচ্ছা আগে একটু বলে রাখি তোমাদেরকে, যারা নাকি স্টার্টআপ নিয়ে পড়ছো আজকে এবং মনে হচ্ছে যে কেন আপু স্টার্টআপটা বলছেন, স্টার্টআপটা বলছি তোমাদের ব্যবসায় উদ্যোগ, আত্মকর্মসংস্থান, এই সংক্রান্ত টপিকগুলো যখন ম্যানেজমেন্টে পড়তে হয়, যা কিন্তু তোমার একেবারেই মনে থাকে না, ওগুলো তোমার মনে রাখার আজকের পর থেকে কোনো প্রয়োজন নাই। বৈশিষ্ট্য বলো, সুবিধা অসুবিধা বলো, এগুলো তোমাকে আজকে থেকে আর করতে হবে না। তোমাকে কি করতে হবে, তোমাকে রিয়েল লাইফ কিছু স্টার্টআপ সম্পর্কে জানতে হবে। ফর এক্সাম্পল 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুল ছাড়াও আমাদের সাথে আমাদের 10 মিনিট স্কুল টিমে আছেন আমাদের বিজনেস ফ্যাকাল্টি, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর একজন শিক্ষক। আমাদের এই ফ্যাকাল্টির নাম হচ্ছে সাইমন স্যার। সাইমন স্যার ফাইন্যান্স ডিপার্টমেন্টে কর্মরত আছেন। তিনি আমাদেরকে 10 মিনিট স্কুলকে এন্টারপ্রেনার হওয়ার অনেক অনেক টিপস দিয়েছেন এবং এই টিপসগুলো তোমাদের জন্য আমরা গুছিয়ে রেখেছি আমাদের ভিডিও লাইব্রেরিতে। সো আজকে আমরা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে সবাই দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইট থেকে আজকে আমরা দেখব স্কিল ডেভেলপমেন্ট। সো এই স্কিল ডেভেলপমেন্টের যে পেজটা এটা লোড হচ্ছে, স্কিল ডেভেলপমেন্টের পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে স্কিল ডেভেলপ করার জন্য অনেক অনেক অপশনস আছে। এই অপশন থেকে আমরা আজকে দেখব স্টার্টআপ বা এন্টারপ্রেনারশিপ। এই স্টার্টআপ বা এন্টারপ্রেনারশিপে দেখছো ছোট করে নিচে সাইমুম হোসেন নামটা এসছে। ওকে, সো ভাইয়ার এখানে আমরা যদি ভিডিও লিস্ট একটা দেখতে পাচ্ছ পাশে ভিডিও লিস্ট, তুমি ভিডিও লিস্টে ক্লিক করো। ভিডিও লিস্টে ক্লিক করলে দেখো পাশে অনেকগুলো অপশন এসছে, ঠিক কি কি বিষয় আছে স্টার্টআপ বিষয়। আগেই বলে রাখি সাইমন স্যার তিনি লাইফে অনেক অনেক স্টার্টআপ করেছেন, অনেক অনেক বিজনেস দাঁড় করিয়েছেন। সব বিজনেস যে সাকসেস হয়েছে তা না, অনেক ফেলিয়ার ছিল।
বাট নিজের ভুল থেকে শেখার থেকে বড় শিক্ষা আসলে আর হয় না। নাম্বার 1। নাম্বার 2, যখন বলে ফেলাম উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার, সো বুঝতে পারছো পড়াশোনার পাশাপাশি এটা করলে তোমার পড়াশোনার কখনো ক্ষতি হবে না। ওনাকে কিন্তু কখনো ওনার মা বলেননি যে বাবা তুমি যেগুলো করছো তোমার পড়াশোনার কিন্তু ক্ষতি হচ্ছে। সো কমেন্ট সেকশন একটু দেখে নিই যে আর কার কি কোয়েশ্চেন আছে। আচ্ছা, এটা কোন ওয়েবসাইট, ওয়েবসাইটের নামটা? আচ্ছা ভাইয়া, ওয়েবসাইটটা কিছুই না, ওয়েবসাইট 10 মিনিট স্কুলের আমাদের নিজস্ব ওয়েবসাইট। তুমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, প্রশ্নটা আমাদের জন্য করেছিলে আশাদ হাসান। ওকে আশাদ, আমার মনে হয় তুমি দেখতে পাচ্ছ যে 10 মিনিট স্কুলের আমাদের নিজস্ব ওয়েবসাইট। সেখানে সাইমুম স্যার আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট এই মেনুতে যাওয়ার পর তুমি যখন স্টার্টআপ বা এন্টারপ্রেনারশিপ দেখবা সেখানে ক্লিক করো, তখনই তুমি এই ঘরটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ভাইয়া যখন সাইমুম স্যার যখন এটা করেছিলেন স্টার্টআপ গুলো, কোনো স্টার্টআপ করার ফলে ওনার পড়াশোনার কিন্তু কোনো ক্ষতি হয়নি। ওনার কিন্তু মা বলেনি যে এগুলো করার ফলে পড়াশোনা হবে না, বিকজ কারণ উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার হয়ে গেছেন। সো নিশ্চয়ই পড়াশোনার দিক দিয়ে তিনি কখনো কোনো ছাড় দেননি। সেই টিচারের মুখে তার করা অনেকগুলো সাকসেস স্টোরি এবং অনেকগুলো ফেলিয়ারের স্টোরি শুনবো। ফেলিয়ার স্টোরিগুলোর মধ্যে একটা আছে স্টার্টআপ জার্নি, মিথস অ্যান্ড ফ্যাক্টস। মিথস অ্যান্ড ফ্যাক্টস হচ্ছে স্টার্টআপ সম্পর্কে আমরা সাধারণভাবে যা মনে করি এবং স্টার্টআপ আসলে যা। সো আশা করি আজকে 10 মিনিট স্কুলের এই ওয়েবসাইটটা দেখার পর এবং স্কিল ডেভেলপমেন্টের এই পার্টে স্টার্টআপ বা এন্টারপ্রেনারশিপ দেখার পর তোমার জন্য ব্যবসায় উদ্যোগ এবং আত্মকর্মসংস্থানমূলক সেই প্রশ্নগুলোর উত্তর করাটা একেবারে ইজি হয়ে যাবে। ইনফ্যাক্ট তুমি তোমার পাঠ্য বই থেকে অনেক বেশি জানতে পারবে। অন্য যে কোনো স্টুডেন্ট বই পড়ে যা অ্যান্সার করবে তুমি তার থেকে বেশি অ্যান্সার করতে পারবে। সো এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো একটা ক্লাসে ম্যানেজমেন্ট কিংবা অ্যাকাউন্টিং নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান।